এদিকে আহতদের অস্তিত্বই নেই, সব মেটিকুলাস ডিজাইন। শেখ হাসিনার জয়সহ ১১৩ জনকে অব্যাহতি দিতে আদালতে রিপোর্ট পুলিশের। হঠাৎ করেই একাধিক মামলা থেকে খালাস পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসেছে, সেই ফরমাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। এদিকে ইউনূসকে সমর্থন দেওয়া জাতিসংঘই এখন বলছে দেশে বাক স্বাধীনতা নেই। আমি আবারও খুব শক্তভাবে বলছি, আগামী 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 12 তারিখ কেন, ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হবে না, কোনো তারিখে নির্বাচন হবে না। আর ইউনূসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না, এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতাকর্মীদেরকে। এদিকে ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে নেতাকর্মীর উদ্দেশ্যে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ নির্দেশনা। ব্যালটে নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভোট দেবে না। আমরা ভোট দেবো কোথায়? হ্যাঁ, এখন আমাদের কাছে অনেকে আসবে, অনেকে মিছিমিছি কথা বলবে, অনেকে পটাবে, অনেক কিছু করবে, কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী লীগ ভোট দেবে না। আমরা নির্বাচন বর্জন করি না, আমরা নির্বাচন করতে চাই, কিন্তু ওরা আমাদের করতে দেবে না। ডিফারেন্সটা ওখানে, তফাৎ ওখানেই। বিএনপি বর্জন করেছে, আমরা বর্জন করি না। আমরা তো নির্বাচন করতে চাই, আমরা জিতবো, সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না। এই নির্বাচন করুক, কতদিন টিকে থাকে দেখবো আমরা। এক মাঘের শীত যায় না, কাজে এটা মাথায় রাখতে হবে। দিন ফিরে আসবে, ওই অত্যাচারীর দিন বেশি দিন থাকে না। এদিকে গাজা সেনা পাঠাবে বাংলাদেশ, তবে আছে কিছু শর্ত, জানালেন ইউনূসের প্রেস সচিব। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমানে তো কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেই, তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা করছেন তিনি। এবং এখন যে টেনশন সেটা হলো যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কি, এটা নিয়ে আমি কিন্তু বলছি অনিশ্চিত নির্বাচন। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইলেকশন করলেন না কেন? কারণ উত্তরটা খুব সোজা, ভোটে নামলে হিসাব দিতে হয়, আর কিছু হিসাব নির্বাচন কমিশনের কানে যাক, সেটা বোধহয় তিনি চান না। বিস্ফোরক মন্তব্য নীলা ইসরাফিলের। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায়, কোন নেতৃত্বের অধীনে, কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। এদিকে আহতদের অস্তিত্বই নেই, সব মেটিকুলাস ডিজাইন। শেখ হাসিনার জয়সহ ১১৩ জনকে অব্যাহতি দিতে আদালতে রিপোর্ট পুলিশের। আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে প্রতিহিংসার রাজনীতি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন ২০২৪-এর ৫ আগস্ট। তারপর কেটে গিয়েছে ১৭ মাস, কিন্তু প্রতিহিংসা শেষ হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এই দল ছাড়াই নির্বাচন হতে চলেছে, এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা নেত্রীদের বিরুদ্ধে এখনো মামলা রুজু হচ্ছে। এরই মধ্যে একটি মামলায় পুলিশের বিষয় নিয়ে বেশ অবাক করার মতো কাণ্ড। এই নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ পুলিশের তদন্তকারী সংস্থা পিবিআই বা পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাংসদ মিলিয়ে মোট ১১৩ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য আদালতে রিপোর্ট পেশ করেছে। কোর্টে জমা করা রিপোর্টে পিবিআই বলেছে, এই মামলায় যাদের আহত বলে নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই নিখোঁজ, তাদেরকে বাসস্থানের ঠিকানায় পাওয়া যায়নি। শুধু তাই নয়, মামলাকারী তার আহত ভাই যে ঠিকানা এফআইআরে উল্লেখ করেছিলেন সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। উল্টো আবার বাড়িওয়ালা লিখিতভাবে পুলিশকে জানিয়েছেন তেমন নামে তার বাড়িতে কোনো ভাড়াটিয়া কোনোদিন থাকতেন না, এগুলো নাম তার জানা নেই। বুঝুন তাহলে মেটিকুলাস মামলার কথা। মামলার প্রধান ভিকটিম সহ অন্য আহতদের বাস্তবে কোনো হদিস না পাওয়ায় এবং তথ্যে গলমিল থাকায় আইনি প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বগত বল হিসাবে এই প্রতিবেদন দেওয়া হয়েছে। সংস্থাটি জানায় ২০২৪ সালে ৩ সেপ্টেম্বর শরীফ নামের এক ব্যক্তি বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনকে আসামি করা হয়েছিল। ইজাহারে দাবি করা হয়েছিল ৪ আগস্ট ২০২৪ সকালে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার মিনা বাজারের সামনে আন্দোলন চলাকালীন শাহেদ আলী সহ ১০ জন আহত হন। বাদী শরীফ ভিকটিম শাহেদ আলীকে তার ছোট ভাই হিসাবে পরিচয় দিয়েছিলেন। পিবিআই জানায়, মামলাটির তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিআই পুরো অনুসন্ধান চালায়।
তদন্তকারী কর্মকর্তা ভিকটিম শাহেদ আলীর সন্ধানে এজাহারে দেওয়া ঠিকানায় গেলে জানা যায় ওই ঠিকানায় শাহেদ আলী নামে কেউ কখনো বাস করেননি। এমনকি বাদী ও ভিকটিম ভাই নন বলেও নিশ্চিত পাওয়া গেছে। ভিকটিমে দেওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখা যায় সেটিও ভুয়া এবং ওই নামে কোনো মোবাইল নম্বরও নিবন্ধিত নেই, অর্থাৎ ওই ব্যক্তির কোনো অস্তিত্বই নেই। এজাহারে ভিকটিমের ব্যবসা প্রতিষ্ঠান সীমান্ত স্কয়ার বলে উল্লেখ করা হলেও মার্কেট কমিটির পক্ষ থেকে শাহেদ আলী নামের কোনো ব্যবসায়ীর অস্তিত্ব পাওয়া যায়নি। শুধু তাই নয়, পিবিআই সূত্রে জানা গেছে বাদী শরীফকে বহুবার নোটিশ দেওয়া এবং সরাসরি যোগাযোগ করা হলেও তিনি কোনো ভিকটিমকে হাজির করতে পারেননি। এমন যে আরো হাজার হাজার তথা গোটা জুলাই দাঙ্গাটাই তো ডিজাইন করা ভুয়া, সেখানে হত্যা তো ভুয়াই হবে। একটা দুইটা লাশ জরুরি ছিল, আবু সাইদ এদেরকে করে দেওয়া হয়েছে। এদিকে ইউনূসকে সমর্থন দেওয়া জাতিসংঘই এখন বলছে দেশে বাক স্বাধীনতা নেই। আওয়ামী লীগ সরকারের পতনে মার্কিন প্রভাবের পাশাপাশি জাতিসংঘের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও সেই জাতিসংঘ এখন স্বীকার করছে যে বাংলাদেশে বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত সীমিত। গত ফেব্রুয়ারিতে বিচার ব্যবস্থা, মানবাধিকার, বাক স্বাধীনতা নিশ্চিতে 40টি সুপারিশ দিয়েছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সংস্থাটি ইমেইল বার্তার মাধ্যমে জানিয়েছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের উদ্যোগ নিলেও মানবাধিকার ও বাক স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি, বরং সন্ত্রাস বিরোধী সহ একাধিক নতুন আইন ব্যবহার করে দ্বিমত পোষণকারীদের চ্যালেঞ্জ করা হচ্ছে। জাতিসংঘ বলছে সাংবাদিক এবং রাজনৈতিক কর্মীদের এখনো ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে এবং অপারেশন ডেভিল হান্ট এর আওতায় প্রায় 14,500 ব্যক্তিকে আটক করার বিষয়টি নিয়ে গভীর সমালোচনা করেছে। 2024 সালের জুলাই আন্দোলনের সময় দেশজুড়ে যে সহিংসতা ও অরাজকতা ছড়িয়ে পড়েছিল তাতে সরকারি স্থাপনা ভাঙচুর, কারাগারে হামলা এবং পুলিশের ওপর নৃশংস হামলার ঘটনাগুলো ছিল নজিরবিহীন। এদিকে গাজায় সেনা পাঠাবে বাংলাদেশ, তবে আছে কিছু শর্ত, জানালেন ইউনূসের প্রেস সচিব। গাজায় সেনা পাঠানো নিয়ে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম মুখ খুললেন। ইসরায়েলকে সাহায্য করতে এবং হামাসকে শেষ করতে এই আন্তর্জাতিক সামরিক জোটকে গাজায় পাঠানোর পরিকল্পনা আমেরিকার। পাকিস্তানও এই জোটে অংশ নিয়ে গাজায় সেনা মোতায়েন করবে। ইউনূস জামানায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে বাটার শোরুমে তাণ্ডব চালিয়েছিল কট্টরপন্থী বাংলাদেশিরা। কোকাকোলা এবং আরও অনেক সংস্থার কোল্ড ড্রিঙ্কসের বোতল রাস্তায় নষ্ট করা হয়েছিল, কারণ এইসব সংস্থা নাকি ইহুদিদের। প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্যে যে বাংলাদেশিরা নিজেদের দেশে তাণ্ডব চালিয়েছিল সেই বাংলাদেশে এবার গাজায় সেনা পাঠাতে চাইছে। এ নিয়ে আমেরিকার সঙ্গে নাকি কথা হয়েছে ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের। আর এবার মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম মুখ খুললেন। শফিকুল আলম বলেছেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে বাংলাদেশ অব্যাহতভাবে গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ ও গাজার ভূখণ্ড থেকে ইসরায়েলের সব বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে। গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশ যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের উপর নির্ভর করছে। এই শান্তি বাহিনী অস্থায়ী হতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের অধীনে পরিচালিত হতে হবে। গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে। গাজা থেকে সব ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং গাজার দায়িত্ব প্যালেস্টাইনিদের হাতে হস্তান্তর করতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েন করা হবে। এই আবহে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন খলিলুর রহমান। মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন গাজায় সেনা পাঠাতে চায় বাংলাদেশ। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইলেকশন করলেন না কেন? উত্তরটা খুব সোজা, ভোটে নামলে হিসাব দিতে হয়, আর কিছু হিসাব নির্বাচন কমিশনের কানে যাক সেটা বোধ হয় তিনি চান না। বিস্ফোরক মন্তব্য নীলা ইসরাফিলের। নীলা ইসরাফিল এখন বিভিন্ন বিষয় নিয়ে পোক্তভাবে মুখ খুলেছেন। সার্জিস আলম, আসিফ মাহমুদ কাউকে ছেড়ে কথা বলছেন না।
তবে দেশ বিনষ্টের দায় কেউ এড়াতে পারবেন না নীলাও। তিনি প্রশ্ন তুলেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইলেকশন করলেন না কেন? উত্তরটা খুব সোজা, ভোটে নামলে হিসাব দিতে হয়, আর কিছু হিসাব নির্বাচন কমিশনের কানে যাক সেটা বোধহয় তিনি চান না।